সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। অনেকগুলো খবর আছে, ছোট ছোট করে যদি বলি তাহলে বলতে হবে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে। মার্কিন এনবিসি টেলিভিশন জানিয়েছে ইরানের হামলায় আমেরিকা আসলে নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। এতদিন যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তার চেয়ে আসলে অনেক অনেক বেশি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিআইএর কেন্দ্রগুলো, বিমান, তারপরে আদার আদার যে সমস্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যে সিআইএর কেন্দ্র, গোয়েন্দা সংস্থার কেন্দ্র যেগুলো একেবারে তছনছ করে দিয়েছে। বলা হচ্ছে যে আমেরিকার ইতিহাসে এইরকম বড় ক্ষতির মুখে আর আমেরিকা কখনো পড়েনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তারা এখনই ইরানে আর কোনো হামলার পরিকল্পনা করছে না, বরং তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের উপরে বড় রকমের চাপ সৃষ্টি করতে চান। এই যে আমেরিকা বলছেন যে তারা ইরানের উপরে আর এখনই কোনো যুদ্ধ বা আগ্রাসন চালাতে চান না, এই কথার ভেতরে অর্থাৎ এই কথার পেছনে অন্য কোনো আলাপ আছে কিনা। কিন্তু ইরান বলেছে যে আমরা আমেরিকার জন্য অপেক্ষা করব না, বা করছি বা কেন, আমরা আগে ভাগেই কেন মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছি না বা চালাবো না। তার মানে হচ্ছে যে ইরান সম্ভবত ভিন্ন কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এপাশে মার্কো রুবিও বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তারা যতই বলুক যে আমেরিকার পক্ষ থেকে নতুন করে যে প্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে ইরান একেবারে শেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। কারণ এরই মধ্যে চীন পরিষ্কার করে বলেছে তারা এই নিষেধাজ্ঞাকে মেনে নেবে না, মানবে না, কারণ এটা একতরফা নিষেধাজ্ঞা আমেরিকার পক্ষ থেকে। এর আন্তর্জাতিক আইনের কোনো ভিত্তি নেই, অর্থাৎ জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো সংস্থার পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া না। ওপাশে কাতার বলছে যে তার পক্ষেও এই নিষেধাজ্ঞা মেনে নেওয়া বা নিষেধাজ্ঞায় সহযোগিতা করা সম্ভব হবে না। ইরানের সাথে মোট 15টা বা 16টা দেশের সমুদ্র পথে যোগাযোগ অথবা ভূমি পথে যোগাযোগ, অর্থাৎ ল্যান্ড বর্ডার অথবা সি বর্ডার, ইরানের আশপাশের যে সমস্ত দেশ, তার ভিতরে 8টি দেশ ইরানের এই নিষেধাজ্ঞায় সহযোগিতা করবেন, অর্থাৎ আমেরিকার পক্ষে যাচ্ছে না তারা। আর 8টা দেশ হয়তো নিষেধাজ্ঞা নানান কায়দায় মেনে নিতে পারে, অর্থাৎ আমেরিকা যা বলছে তাই হয়তো শুনতে পারে। এর মানে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যাপারে চ্যালেঞ্জের মুখে পড়লেন। তাহলে আমেরিকা কি করবে? এই জায়গায় তারা ইরানের সামনে টোপ দিচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দিলে এ সমস্ত সবকিছু চলে যাবে। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের সর্বশেষ যে অবস্থান সেটি হচ্ছে হরমুজ শুধুমাত্র তখনই খোলা হবে যখন মধ্যপ্রাচ্যের সমস্ত যুদ্ধ বন্ধ হবে, মার্কিন নৌ ব্লকেট যেটা আছে সেটা তুলে নেওয়া হবে, এবং ইয়েমেনের যে সমস্যা, এই সমস্যার একটা সমাধান করা হবে। আগের চেয়ে নতুন আরো কিছু যুক্ত হয়েছে। তার মানে আমেরিকা হরমুজ প্রণালী খোলার ব্যাপারে নতুন নতুন শর্তের মুখে পড়ছে। অন্যদিকে হরমুজ প্রণালী কিভাবে খোলা হবে তার একটা রোডম্যাপ, তার একটা কাঠামো দাঁড় করিয়েছে ওমান এবং ইরান। কি সেই কাঠামো? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার থাকবে, সিআইএ প্রধান কেন রাশিয়াতে এসেছিলেন। আমরা আজকে দুপুরে ভিডিওতে বলেছিলাম সিআইএ প্রধানের রাশিয়া সফর সম্পর্কে, কেন এসেছিলেন তার আরো কিছু কারণ। ওয়াল স্ট্রিট জার্নাল, আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল খুব গুরুত্বপূর্ণ পত্রিকা, আপনারা সবাই হয়তো জানেন, খুব প্রভাবশালী পত্রিকা। সেই পত্রিকার বরাত দিয়ে কিছু কারণের কথা উল্লেখ করা হয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে মার্কিন এনবিসি টেলিভিশন, খুব গুরুত্বপূর্ণ একটা নামকরা টেলিভিশন,
এই এনবিসি টেলিভিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে গত 6 মাস ধরে যে যুদ্ধটা চললো কম বেশি করে, একটানা 40 দিন, তারপরে তো মাঝে মাঝে যুদ্ধ হলো। সেই যুদ্ধে আমেরিকা ইতিহাসের নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। খেয়াল করুন, শত শত কোটি ডলার ব্যয় করেও এইগুলো ঠিকঠাক করা, পুনর্নির্মাণ করা, রিবিল্ড করা সম্ভব হবে না। এর ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি আগেই বলেছি, যে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন জায়গায় সিআইএর বিভিন্ন দপ্তর ছিল, কেন্দ্র ছিল, সেন্টার ছিল। এই সমস্ত সেন্টার, এই সমস্ত কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খুবই দামি দামি হাইফাই, অত্যাধুনিক এবং সুরক্ষিত শক্তিশালী বিল্ডিং ছিল এ সমস্ত, বাট ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা এগুলো সব চুরমার হয়ে গেছে। অনেক কিছু আর পুনর্নির্মাণ করা যাবে না, আর অনেক কিছু পুনর্নির্মাণ করতে হয়তো পারবে আমেরিকা, বাট তার জন্য প্রচুর কাঠখড়ি পোড়াতে হবে, বহু অর্থ খরচ হবে এবং বহু সময় সাপেক্ষ ব্যাপার। এই ক্ষয়ক্ষতির ভেতরে যেমন আছে আমেরিকার বিভিন্ন রকমের গোয়েন্দা এবং নজরদারি বিমান, তেমনি যুদ্ধ বিমান, তেমনি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান, তেমনি পরিবহন বিমান, তেমনি রয়েছে হেলিকপ্টার। আর ইরানের আকাশে মার্কিন বা ইসরায়েলি ড্রোন গেলেই তো সেটাকে খেয়ে ফেলেছে, বহু সংখ্যক ড্রোন। এর পাশাপাশি বাহরাইনে যে ৫ম নৌবহরের ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতে ক্ষয়ক্ষতির মাত্রাটা কি, এটা আসলে কখনোই আমেরিকা এগুলো প্রকাশ করবে না। কাতারের যে আল-উদেইদ বিমান ঘাঁটিতে আমেরিকার সেন্টকমের যে সদর দপ্তর ছিল, সেটাই বা সরিয়ে জর্ডানে নিল, তারপরে সেখান থেকে এখন ডিয়েগো গার্সিয়া দ্বীপে নিয়ে গেছে। কোন অবস্থার ক্ষয়ক্ষতির মুখে পড়লে এগুলো করতে বাধ্য হয়? এবং ইন্টারেস্টিংলি বিষয়টা খেয়াল করুন যে এইগুলো ইরানি হামলায় ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলো ঠেকাতে পারেনি আমেরিকা। আপনারা ভাবুন, ইসরায়েল এবং আমেরিকা, আমি সবসময় বলি, ইসরায়েল এবং আমেরিকা দুইজন মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে যখন এইরকম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তাহলে তাদের নিরাপত্তা ব্যবস্থা আসলে ইরানের সামনে কতটা ঠুনকো। অনেকে অনেক রকম কথা বলে। এই কয়েকদিন আগেও আমাকে বলো, ভাই আপনি তো ফেসবুক দেখে কথা বলেন, আপনার এখানে তথ্য নেই, বাস্তবতার সাথে মিল নেই, এটা নেই সেটা নেই, বহু কথা। কিন্তু আপনারাই বলুন যে আমেরিকা যদি এইরকম অবস্থায় থাকতো, তাহলে কি তারা যুদ্ধ বন্ধ করতো? তারা হরমুজ খোলার জন্য এত এত তেলাতেলি করতো, এত পাকিস্তানের সেনাপ্রধানকে, পাকিস্তানের মন্ত্রীদেরকে এত অনুরোধ করতো, বারবার ইরানের কাছে যেতে বলতো যে তোমরা যাও, একটু আলাপ করো, হরমুজ খুলে দেওয়ার ব্যবস্থা করো। সব তো চোরবার করে দেওয়ার কথা। হরমুজ প্রণালীতে ইরান ঠেকিয়ে রেখেছে, তাদের ইরানকে চোরবার করে দেওয়ার কথা না। যারা বাস্তবতা জানে না তারা এই সমস্ত বাহুল্য কথা বলে। যাই হোক, আমি সেগুলোতে কিছু মনে করি না। তা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ইরানের হামলায় যে নজিরবিহীন ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতিকে আসলে লুকাতে পারছে না আমেরিকা, এবং এটা প্রকাশও করতে পারছে না। আমি একটা কথা বলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য ভালো যে সে আমেরিকার প্রেসিডেন্ট। সেই দেশের লোকজন এই সমস্ত কোথায় কি হলো না কেয়ার করে না। তাদের খাবার দাবার, তাদের মৌজ মাস্তি ফুর্তি, এগুলো সব ঠিকঠাক আছে কিনা, তারা তাদের জনজীবনে ভালো আছে কিনা এটাই দেখে। তাও তো ভালো নেই, ঝামেলায় পড়ে যাচ্ছে। কিন্তু তারা যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই রকম কোনো দেশের নাগরিক হতো, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এতদিন খবর ছিল, বিক্ষোভ মিছিলে অবস্থা খারাপ করে ফেলত, এতদিন হয়তো তার পদত্যাগই করা লাগতো। যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকার সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে, এটা কোনো আবেগতাড়িত কথা না, বাস্তবতা। সহজ হিসাবটা করুন না কেন, এক ইসরায়েলের সাথে যেখানে আরব বিশ্ব পুরোটা লড়াই করতে পারে না কয়েকদিনের ভিতরে, কাজ ইসরায়েলের চোখে চোখ রেখে সবাই মিলে কথা বলার কোনো সাহস নেই। আর সেখানে ইসরায়েল এবং আমেরিকা দুটোর বিরুদ্ধে একসাথে যুদ্ধ করেছে ইরান, এটা খুব সাধারণ করে ব্যাপার না। এবং এখন কি হুমকি দিচ্ছে যে আমরা আমেরিকার হামলার জন্য অপেক্ষা করছি কেন, আমরা যে কোনো মুহূর্তে আমরা হয়তো প্রিএমটিভ, অর্থাৎ আগে ভাগে হামলা চালিয়ে দিতে পারি। হরমুজ খুলতে পারছে না, হরমুজ খোলার শর্ত দিয়েছে।
যে হরমুজ খোলার একমাত্র শর্ত হচ্ছে এখন মধ্যপ্রাচ্যের সব জায়গায় যুদ্ধ বন্ধ করতে হবে, তারপরে মার্কিন অবরোধ তুলে নিতে হবে, ইয়েমেনের সংকটের সমাধান করতে হবে। ব্যাস, ভাবেন একবার, তাহলে হরমুজ খোলা কি সহজ হচ্ছে আমেরিকার জন্য? সমস্ত সবকিছু বাদ দিয়ে, যুদ্ধ বাদ দিয়ে এখন আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে কাবু করতে চাচ্ছে। আরো এতদিন তো সেই নিষেধাজ্ঞায় ছিল, তা দিয়ে এখন পারছে না, যুদ্ধ করলো, যুদ্ধ দিয়ে পারছে না, এখন আবার নতুন করে নিষেধাজ্ঞা কি করবে? এখন বিশ্বের অনেকগুলো দেশ মানবেই না, আমেরিকার নিষেধাজ্ঞা মানবেই না। এবং এখন মার্কিন গণমাধ্যম, মার্কিন বিশ্লেষকরা বলছে যে আমেরিকা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়লো। এতদিন সামরিক চ্যালেঞ্জের মুখে ছিল, এবার এই নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যাপারে আমেরিকা ইরানের সামনে চ্যালেঞ্জের মুখে পড়লো। এবং ইয়েস, দ্যাট ইজ রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। প্রচন্ড চ্যালেঞ্জের মুখে, চীন মানবে না, কাতার মানবে না, মধ্যপ্রাচ্যের যে সমস্ত নেইবারিং কান্ট্রি ইরানের, তাদের 8টা দেশ মানবে না এই নিষেধাজ্ঞা। তাদের পক্ষে সম্ভব, তারা বলেছে যে ইরানের সাথে তাদের অর্থনৈতিক কানেকশনটা এত ডিপ, এইগুলো বাদ দেওয়া সম্ভব না। যেমন ইরাক কোনো মতে ইরানের থেকে গ্যাস না নিয়ে পারবে না, তাদের বছরে $400 কোটি গ্যাস লাগবে, এটা সাধারণ কোনো ব্যাপার না, শুধু গ্যাস। তো এইরকম অনেক কিছু আমেরিকার কারণে কেন সবাই ক্ষতিগ্রস্ত হবে। এবং ফ্যাক্ট হচ্ছে কি, আমেরিকার এখন আর সেই সামরিক শক্তি প্রভাব প্রতিপত্তি কিচ্ছু নেই। এই মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ যারা আমেরিকার নিরাপত্তার উপর ভরসা করত, সেই সমস্ত দেশ দেখেছে যে তার ক্ষমতা, ফলে তারা আমেরিকার উপর আর ডিপেন্ড করছেন এবং তারা আমেরিকার রক্ত চক্ষুকে আর ভয়ও পাচ্ছে না। তারা বলছে যে তুমি কি, তা আমরা বুঝে গেছি, অত চোখ রাঙায় লাভ নেই। এইরকম একটা প্রেক্ষাপটে ইরানের সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতাকে এখন নতুন করে ঢেলে সাজাচ্ছে। কয়েকদিন আগে তো তারা ডিফেন্সিভ ডক্ট্রিন থেকে অফেন্সিভ ডক্ট্রিনে গেল। এখন তাদের সামরিক সমস্ত সরঞ্জাম, সমস্ত সবকিছু এই যুদ্ধের অভিজ্ঞতার আলোকে আপগ্রেড করছে। তারা বলছে যে এই 40 দিনের যুদ্ধে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে এবং এই অভিজ্ঞতার আলোকে তাদের কোন অস্ত্র কোথায় ভালো কাজ করেছে, কিভাবে কাজ করলে ভালো রেজাল্ট আসে, এগুলো তারা ঠিকঠাক করেছে, বুঝেছে, গবেষণা করেছে, স্টাডি করেছে এবং সেইভাবে তারা সবকিছু সেট করছে। যেখানে দুর্বলতা আছে সেটাকে আপগ্রেড করার চেষ্টা করছে। এবং ইরান বলছে যে তাদের বেশিরভাগ সামরিক সরঞ্জাম নিজেদের তৈরি, নিজেদের প্রযুক্তি। এদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল শেকারচি একটা নতুন তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের সামরিক লক্ষ্যবস্তু হিসেবে আরো 3টে বিষয় যোগ হয়েছে। একটা হচ্ছে বিবিসি, একটা হচ্ছে ব্রিটেন থেকে পরিচালিত ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল সম্ভবত, আর একটা হচ্ছে রেডিও ফারদা, ফার্সিতে ফারদা মানে আগামীকাল। তো শেকারজি সুস্পষ্ট করে বলেছেন যে এই 3টা প্রতিষ্ঠান, বিবিসি ফার্সি সম্ভবত, তারপরে ইরান ইন্টারন্যাশনাল এবং রেডিও ফারদা, এই 3টা প্রতিষ্ঠান সিআই এবং মোসাদের সাথে ডাইরেক্ট কানেক্টেড এবং এরা ওদের সোলজার হিসেবে কাজ করে। তা ওদের সোলজার হিসেবে যখন কাজ করে, তো ওদের সোলজারই তো আমাদের টার্গেটেড। ফলে এই 3টা প্রতিষ্ঠান ওদের সোলজার হিসেবে কাজ করে, এরা আমাদের সামরিক লক্ষ্যবস্তুর তালিকা আছে, এরা আমাদের লক্ষ্যবস্তু। আমি শিরোনামের সময় আর একটা গুরুত্বপূর্ণ খবরের কথা বলেছিলাম যে সিআইএ প্রধান রাশিয়াতে কেন আসলেন। 2টো কারণ এখনো গুরুত্ব দিয়ে বলা হচ্ছে, তবে তার ভিতরে রাশিয়া ইউক্রেন বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গত 18 তারিখ, এই 18ই আগস্ট, আজকে তো 26 আগস্ট যাচ্ছে, 18ই আগস্ট নেটোভুক্ত বেশ কয়েকটি দেশ রাশিয়ার কালিনিনগ্রাদ এই অঞ্চলটাকে একদম ঘেরাও করে ফেলে মহড়া চালিয়েছে। এর জবাব দিতে, এবং রাশিয়া দেখছে যে তারা কালিনিনগ্রাদ ঘেরাও করে যখন মহড়া চালিয়েছে, তার মানে তারা হয়তো রাশিয়ার উপরে হামলার পরিকল্পনা করছে। যে মহড়া মানে কি, এইটা কি, এইভাবে করলে কি রকম হয়, তার ফলাফল কি হয়, সম্ভাব্য পরিণতি কি, এই সমস্তই তো মহড়া দেওয়া, রিহার্সেল। তো ফাইনাল স্টেজে নামার আগে রিহার্সেল দেওয়া নাই না, সেইটা তো রাশিয়া এই জায়গায় ভাবছে যে নেটো জোট যখন এই কাজ করেছে, তখন আমিও নেটো জোটের বিরুদ্ধে একটা হামলা চালিয়ে দেখি কি দাঁড়ায়। এটা ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হচ্ছে যে রাশিয়া হয়তো ওই কালিনিনগ্রাদ এলাকার কিছু নেটোভুক্ত দেশের বিরুদ্ধে হয়তো অভিযান চালাতে পারে। এবং বলা হচ্ছে রাশিয়া নাকি 5 লাখ সেনা, এর সাথে যে যে ধরনের অস্ত্র সামরিক সরঞ্জাম
যা যা কিছু লাগে তার সমস্ত সবকিছু নিয়ে প্রস্তুত হচ্ছে। এই তথ্য সিআইএ এর কাছে গেছে এবং সিআইএ প্রধান জন র্যাডক্লিফ রাশিয়া সফর করেছেন। তিনি পুতিনের সাথে বৈঠক করেননি, রাশিয়ার গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করে চলে গেছেন। তিনি এসেছিলেন C-17 বিমানে। তিনি মূলত বার্তা দিয়ে গেছেন রাশিয়াকে যে রাশিয়া যেন এই কাজ না করে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে দুর্বলতম অবস্থায় আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্ভবত। এই সময় যদি রাশিয়া নেটোর বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা বা ইরানের বিরুদ্ধে অবস্থান রাখা আমেরিকার পক্ষে সম্ভব হবে না। রাশিয়া নেটো কয়েকটা দেশের বিরুদ্ধে হামলা চালিয়ে তারা দেখতে চায় যে নেটো জোট আসলে কতটা এই মুহূর্তে ঐক্যবদ্ধ আছে, নাকি ইরানকে কেন্দ্র করে আমেরিকার সাথে তাদের যে দ্বন্দ্ব হয়েছে সেই দ্বন্দ্বের কারণে এরা ছিন্ন বিচ্ছিন্ন বিভক্ত হয়ে গেছে। এটা হয়তো বুঝতে চায় রাশিয়া, সেই জন্য হামলা চালাতে চায় বা এরকম প্ল্যান পরিকল্পনা করছে। এই খবর পেয়ে সিআইএ প্রধান রাশিয়া সফর করে এই বিষয়টা থেকে বিরত থাকার জন্য তিনি সতর্ক বার্তা দিয়েছেন, অনুরোধ করেছেন। যাই হোক, এখন রাশিয়া যদি এই সময় এই কাজটা করেই বসে তাহলেই খেলা জমবে। তখন আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে এবং পূর্ব এশিয়া থেকে তাদের ফোর্স টেনে এনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যদি নেটোভুক্ত দেশগুলোকে বাঁচাতে চায় বা নেটো জোটকে বাঁচাতে চায়। যদি এই মুহূর্তে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নেটো জোটভুক্ত দেশগুলোর পক্ষে যদি যুদ্ধ শুরু না করে তাহলে নেটো জোট একদম চিরদিনের জন্য ভেঙে যাবে। এবং নেটো জোট যদি ভেঙে যায় তাহলে সেটাই হবে ভ্লাদিমির পুতিনের একটা গুরুত্বপূর্ণ অর্জন। কারণ ইউক্রেনের সাথে যে যুদ্ধ শুরু হয়েছিল তাতে মূল বক্তব্য ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে ইউক্রেনকে নেটো জোটভুক্ত করে একেবারে রাশিয়ার দরজার সামনে নেটো জোটের সেনা মোতায়েন করার ব্যবস্থা করা হচ্ছে। এটা তো ঠিক হচ্ছে না। এখন যদি আমরা আমেরিকার বা নেটো জোটভুক্ত কোনো দেশের একদম দরজার সামনে সেনা মোতায়েন করি, তারা কি মেনে নেবে? তাই যদি না মানে তাহলে তারা নেটো জোটের সেনা এনে আমাদের দরজার সামনে মোতায়েন করবে, আমরা তা মেনে নেব কেন? এটা অস্বস্তিকর, অসম্মানজনক। এটা নিয়ে চুক্তি অনেক কিছু হয়েছিল, কিন্তু সেগুলো মানেনি। তারপরে একটা পর্যায়ে কিন্তু পুতিন হামলা শুরু করে দেয়। তাহলে কি দাঁড়ালো? ইউক্রেন নেটো জোটে যুক্ত হোক, এটা পুতিন চায়নি বলেই তো এই যুদ্ধটা অ্যাকচুয়ালি। এখন যদি সেই নেটো জোটকেই ভেঙে দিতে পারে পুতিন, তাহলে তো সেটা তার গ্রেট অ্যাচিভমেন্ট, বিশাল বড় সাকসেস। এই চেষ্টাটাই হয়তো করছে বা করবে। দেখা যাক আসলে পরিস্থিতি কোথায় যায়। তো সুপ্রিয় দর্শক, আর একটা খবর দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। সেটি হচ্ছে সৌদি আরবকে কিছুদিন আগে মনে আছে আপনাদের, ডোনাল্ড ট্রাম্প পরমাণু কর্মসূচি পরিচালনা করার সুযোগ সুবিধা দিতে চেয়েছিল আমেরিকার সাথে সৌদি আরবের একটা চুক্তি হবে। তাতে বলা হয়েছিল কি যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দাবি থাকবে না, কোনো ইনস্পেকশন থাকবে না, নজরদারি থাকবে না, ফ্রি হ্যান্ডে সৌদি আরব এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে।